তুরস্ক থেকে সরাসরি যুক্ত হব কারাবুক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর জাহিদুল ইসলামের সঙ্গে। ডক্টর জাহিদ, রিপাবলিকান পিপলস পার্টির 2023 সালের কংগ্রেস বাতিলের আদালতের যে সিদ্ধান্ত, এটা তুরস্কের সাধারণ মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে আমাদের জানাবেন। আরও জানাবেন যে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সত্যি কি সংকটের বাইরে আছে, এমন বিশ্বাস কি তুরস্কের রাজনৈতিক বিশ্লেষক এবং জনগণের মধ্যে আছে? ধন্যবাদ। তুরস্কের রাজনীতিতে এক অভাবনীয় ঘটনা ঘটছে। গত বছর যেখানে তুরস্কের প্রধান বিরোধী দল ক্ষমতাসীন দল এরদোয়ানের দল আক পার্টির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ গড়ে তুলেছিল, এবার তারা রাজপথে নেমেছে নিজেরা নিজেদের মধ্যে ক্ষমতার লড়াই নিয়ে। সিএইচপির সাবেক প্রধান কেমাল কিলিচদার ওলু আবারও দলটির প্রধানের দায়িত্বে এসেছেন। অন্যদিকে বর্তমান প্রধান তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে আদালত। কারণ 2023 সালে দলের সর্বশেষ যে কংগ্রেস হয়েছিল সেই কংগ্রেসে 38তম কংগ্রেসে অবৈধভাবে ক্ষমতার কারচুপি করে নিজেকে দলীয় প্রধান বানিয়েছেন উজগুর উজেল। এই অভিযোগ কেমাল কিলিচদারুল পন্থী বিভিন্ন রাজনীতিবিদদের। তারা শেষ পর্যন্ত মামলা করেছে এবং আদালত তদন্ত করে দেখেছে সেই নির্বাচনে অনিয়ম হয়েছে, যে কারণে সর্বশেষ দলীয় কংগ্রেসের সেই নির্বাচনটিকে বাতিল ঘোষণা করেছে আদালত এবং সাবেক প্রধান কেমাল কিলিচদারুলুকে ক্ষমতায় বসিয়েছে। কেমাল কিলিচদারোগলু পুলিশের সহযোগিতায় কেন্দ্রীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। কার্যত দলটি এখন দুই ভাগে বিভক্ত, একদিকে কেমালপন্থী নেতাকর্মীরা, অন্যদিকে উজগুর উজেলপন্থী নেতাকর্মীরা। এবং দলের প্রতিটি অফিস দখলে প্রতিটি শহরে নিজেরা নিজেদের মধ্যে লড়াই করছে। এর মাধ্যমে তুরস্কের প্রধান বিরোধী দল কার্যত দুর্বল হচ্ছে, যেটা দিন শেষে এরদোয়ানের শক্তি বৃদ্ধি করছে। এরদোয়ানকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জকারী দলটি নিজেরাই এখন চ্যালেঞ্জের মুখোমুখি। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। একটি হলো, একদিকে দলের ভেতরে কেমাল কিলিচদারুর নেতৃত্বের প্রতি একটা অংশের অনাস্থা আছে, কারণ সাবেক প্রধান কেমাল পরপর 13 বার এরদোয়ানের বিরুদ্ধে পরাজিত হয়েছে। তার এই রেকর্ড পরাজয়ের কারণে দলের ভেতরে তার প্রতি অনাস্থা এবং সর্বশেষ নির্বাচনে তিনি হেরে গিয়েছেন। কিন্তু তিনি দাবি করেছেন তাকে চক্রান্ত করে হারানো হয়েছে। আবার বর্তমান দলের প্রধান, তার প্রতিও দলের একটা অংশের বড় অনাস্থা রয়েছে, কারণ গত 3 বছরে নেতৃত্ব নেয়ার পর উজগুর উজলের সহযোগী অনেকগুলো সিটি মেয়রের বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ এসেছে এবং তাদেরকে প্রায় 12-13 জনকে বহিষ্কার করেছে তুরস্কের সরকার, তাদের দুর্নীতি হাতে নাতে তদন্ত বা প্রমাণ পাওয়ার কারণে। এর মধ্যে রয়েছে ইস্তাম্বুলের সিটি মেয়রও। সবকিছু মিলিয়ে দলের ভেতরে এখন একটা চরম ক্ষমতার লড়াই চলছে এবং সেই লড়াইয়ের উত্তাপ রাজপথেও দেখা যাচ্ছে। জাহিদ, আরও জানতে চাই যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে যে বিক্ষোভে ব্যবহৃত যে ভাষা এবং পুলিশের হস্তক্ষেপ নিয়ে ইস্তাম্বুলের মিডিয়া বিষয়টিকে কিভাবে কভার করেছে। আরও জানাবেন যে সংকটের কথা আপনি বলছিলেন, এই সংকট তুরস্কের যে ভবিষ্যৎ নির্বাচন এবং বিরোধী রাজনীতির ওপর কতটা প্রভাব ফেলতে পারে বলে স্থানীয় সাংবাদিকরা মনে করছেন। তো বর্তমানে যেই বিক্ষোভ বা আন্দোলন হচ্ছে, এটা এরদোয়ানের বিরুদ্ধে নয়, বরং নিজেদের দলের ভেতরে নিজেদের ক্ষমতার লড়াই, কে হবে সিএইচপির প্রধান। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, সিএইচপি নামক যে দলটি কামাল আতাতুর্ক প্রতিষ্ঠা করেছেন, সেই দলটি তুরস্কের সবচেয়ে বড় সেকুলার দল এবং তারা দীর্ঘদিন ধরে মেইন অপোজিশন পার্টি হিসেবে আছে। এই দলটির প্রধান হওয়ার জন্য যে লড়াই, সেই লড়াই কখনো খুব স্মুথলি হয়নি। ইতিহাসে সবসময় নতুন প্রধান সাবেক প্রধানকে ল্যাং মেরে সরিয়ে নানা চক্রান্ত করে প্রধান হয়েছেন, কারণ এই চেয়ারটির সাথে জড়িত রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের লেনদেন। কারণ সিএইচপি তুরস্কের সবচেয়ে বড় ব্যাংক ইস ব্যাংকের মালিকানায় রয়েছে। কামাল আতাতুর্ক প্রথম বিশ্বযুদ্ধের সময়, খিলাফত আন্দোলনের সময় ভারতবর্ষ থেকে আসা বিপুল পরিমাণ অর্থ, ত্রাণ সহযোগিতা, এর যে উদ্বৃত্ত টাকা ছিল সেটা দিয়ে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছিল এবং সেই ব্যাংকের মালিকানার একটা বড় অংশ সিএইচপির হাতে আছে। সুতরাং সিএইচপির যে দলীয় প্রধান হবে, সে শুধু দলীয় প্রধান নয়, এই ব্যাংকেরও মালিক এবং সেইভাবে সে তার নিজের কর্মী সমর্থকদেরকে প্রতি মাসে একটা নির্দিষ্ট বেতন ভাতা প্রদান করে, যে কারণে দলের প্রধান যিনি হবে তিনি ব্যাংকেরও প্রধান। সুতরাং এই চেয়ারটির সাথে অনেক টাকা পয়সার লেনদেন জড়িত থাকায় এই চেয়ার দখলে দলের ভেতরে দুটি গ্রুপ এখন ফাইট করছে।
তবে এই ফাইটটি দিন শেষে এরদোয়ানকে শক্তিশালী করছে, কারণ বিরোধী দল দুইটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখন গত পরশুদিন বিক্ষোভ চলাকালে দলের দুই পক্ষ, উভয় পক্ষ বিভিন্ন জায়গায় মারামারিতে লিপ্ত হয়েছে। এই বিক্ষোভ চলাকালে তুরস্কের সরকারপন্থী একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিককে হেনস্থা করেছে বিরোধী দলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ যে সরকারের আঙ্গুলি হেলনে আদালত এই ধরনের একটি রায় দিয়েছে, এবং তারা সরকারি টিভির সাংবাদিককে হেনস্থা করাতে এর বিরুদ্ধে কিন্তু সাংবাদিকরাও আহ, বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। অন্যদিকে আগামী নির্বাচনকে একটি আগাম নির্বাচন হতে পারে এরকম একটি সম্ভাবনা রয়েছে তুরস্কে। 2028 সালের নির্বাচনটি এগিয়ে আসতে পারে, যে কারণে নির্বাচনের আগে এইরকম আরো নানা ধরনের নাটকীয়তা দেখা যেতে পারে। গত নির্বাচনে যেখানে এরদোয়ানের বিরুদ্ধে বিরোধীরা 6 দলীয় জোট করেছিল, এবার বিরোধীদের প্রধান জোটই ভেঙে যাচ্ছে, প্রধান দলই ভেঙে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আগামী নির্বাচনে এরদোয়ান নিজে যেন খুব সহজে এই নির্বাচনী বৈতরণী পার হতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। অন্যদিকে বিরোধী দল এই সংকট জাহিদ, আপনার কাছে ইরান ইস্যুতেও আপনার সাথে একটু আলাপ করতে চাই। জানাবেন যে দক্ষিণ ইরানে নতুন যে মার্কিন হামলা, এই মার্কিন হামলার পর ইরান কি যুদ্ধবিরতি ভেঙে পড়ার কোনো আশঙ্কা আছে? দক্ষিণ ইরানের বন্দর আব্বাসে গতকাল রাতে অন্তত 3 দফায় আমেরিকা হামলা চালিয়েছে, ইরানও পাল্টা হামলা চালিয়েছে। তবে আমেরিকার সেন্ট্রাল কমান্ডের প্রধান ফক্স টেলিভিশনকে যেটা নিশ্চিত করেছে যে তারা ধৈর্য ধরেছে, তারা এই সমঝোতাকে ভেঙে যেতে দেবে না। অন্যদিকে ইরানের মধ্যেও কিন্তু গত 48 ঘন্টায় ইরানের 2টি স্পিড বোটে হামলা করে 4 জন নৌবাহিনীর সদস্যকে হত্যা করেছে আমেরিকা। ইরান বিষয়টিকে মিডিয়া থেকে আড়াল রেখেছিল, কারণ ইরানও চায়নি শেষ মুহূর্তে সমঝোতা ভেঙে যাক। কিন্তু এখানে একটা দেশ রয়েছে, ইসরায়েল, যে দেশটি প্রথম থেকে চাইছে এই সমঝোতা ভেঙে দিতে, এবং আমেরিকান সেনাবাহিনীর ভিতরে, আমেরিকান পলিটিক্সের ভিতরে ইসরায়েলি লবি এটা চেষ্টা করে যাচ্ছে। সুতরাং আমেরিকা শেষ পর্যন্ত ইরানের সাথে কোনো আলোচনায় শান্তি চুক্তি স্বাক্ষর করবে কিনা এটা নিয়ে একটা 50-50 চান্স রয়েছে। কারণ আমেরিকান প্রেসিডেন্ট যখনই আলোচনা এগুতে চাচ্ছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী তখন লেবাননে আরেকটা বড় অপারেশন শুরু করতে যাচ্ছেন। অর্থাৎ এই আলোচনাটাকে ভেস্তে দেওয়ার জন্য নেতানিয়াহু সব ধরনের চেষ্টা করছে। এই জায়গায় একটা সংকট বা একটা আশঙ্কা রয়েছে নেতানিয়াহুর পক্ষ থেকে। তারপরও ডোনাল্ড ট্রাম্প অনেক ছাড় দিয়ে হলেও ইরানের সাথে একটা সমঝোতা করতে চাইছেন। দেখা যাক আগামী সময়ে পরিস্থিতি কোন দিকে যায়। ধন্যবাদ জাহিদ আপনাকে।